আহ, আজ 1 সেপ্টেম্বর 2024। আমরা এমসিকিউর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেহেতু সামনে পরীক্ষা, তো সে কারণে এমসিকিউ এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এমসিকিউর মানে কি আইনুল? এমসিকিউ স্যার, এমসিকিউ এটা মানে কি বাংলায় তো বলে স্যার বহু নির্বাচনী প্রশ্ন। ইংরেজিতে? ইংরেজিতে সঠিক মিনিংটা জানি না স্যার। কি সাইফুল জানো কেউ? মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন। যাক, এমসিকিউ এর কিছু বিষয় আমরা বলে নেই। এমসিকিউ কেউ যদি মানে এটাকে গুরুত্ব সহকারে পড়ে, তাহলে তার এমসিকিউ তো ভালো হবেই, সাথে তার যে লিখিত পরীক্ষা, বিশেষ করে উইদাউট বুকের কিংবা উইদাউট বুকের প্রশ্নগুলো বা উইথ বুকের যেগুলো ছোট ছোট প্রশ্ন, সেগুলো কিন্তু মুখস্থ হয়ে যায়। এটা যদি সে বোঝে, এটা তাকে বুঝতে হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো যে এই এমসিকিউ যদি কেউ তার মেধাটা খাটিয়ে আলোচনা করে, তাহলে তার কিন্তু ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো সে পেয়ে যায়। আমরা যদি ধরে নেই, যেমন সিআরপিসি তে যে বিষয়টা আছে যে ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী, পুলিশ ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি যে সাক্ষীর জবানবন্দিটা লিপিবদ্ধ করেন, অর্থাৎ আমরা জানি সিআরপিসির 160 ধারা অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার বিষয়বস্তু জানার জন্য সাক্ষীকে তলব করতে পারেন সিআরপিসির 160 ধারায়। এই সাক্ষীটা পুলিশ অফিসারের নিকট আসার পর এই সাক্ষীর জবানবন্দি কি করেন তদন্তকারী কর্মকর্তা সিআরপিসির 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করেন। এই 161 ধারায় তিনি যে জবানবন্দিটা লিপিবদ্ধ করলেন, এই লিপিবদ্ধ করা জবানবন্দিতে কে স্বাক্ষর করবেন? তদন্তকারী কর্মকর্তা করবেন, না যিনি সাক্ষী তিনি করবেন, না আদালতের বিচারক করবেন? কে করবেন? তদন্তকারী কর্মকর্তা স্যার। না, তদন্তকারী কর্মকর্তা। না, এখানে তদন্তকারী কর্মকর্তার কথাটা আসবে না, এখানে আসবে লিপিবদ্ধকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তাটার কথাটা আসবে না। মনে করো আমি তোমাদের বোঝার জন্য বললাম যে তদন্তকারী কর্মকর্তা তিনি মামলা তদন্ত করে তদন্তকালে একজন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করলেন। কিন্তু প্রশ্ন যদি এরকম আসে যে 161 ধারার জবানবন্দি কে লিপিবদ্ধ করেন? তদন্তকারী কর্মকর্তা? ওই স্বাক্ষর করবেন কে? তদন্তকারী কর্মকর্তা, লিপিবদ্ধকারী কর্মকর্তা, বিচারক? কোনটা সঠিক হবে? লিপিবদ্ধ যে করবেন সেই স্বাক্ষর করবেন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জনসাধারণ রাষ্ট্রবিরোধী কোনো তথ্য প্রাপ্ত হলে সিআরপিসি অনুযায়ী তাৎক্ষণিকভাবে কার নিকট সংবাদ জানাতে বাধ্য থাকবেন? নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট, স্থানীয় কোনো সাংবাদিকের নিকট, কোনো আইনজীবীর নিকট, শুধুমাত্র থানার অফিসার ইনচার্জের নিকট? কোনটা রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ পেলে, অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে এই যে সিআরপিসির 196 ধারার বিষয়টি বলা আছে যে রাষ্ট্রবিরোধী কোনো অপরাধে মামলা রুজুর পদ্ধতি ওখানে বলা আছে, ভালো কথা। কিন্তু এই রাষ্ট্রবিরোধী কোনো অপরাধের সংবাদ যদি সংবাদ যদি কেউ জানতে পারে, তাহলে তার দায়িত্ব হবে কোথায় জানানো? থানা পুলিশের কাছে, না ম্যাজিস্ট্রেটের কাছে, না আইনজীবীর কাছে, না শুধুমাত্র থানার কাছে? কার কাছে জানাবেন? ম্যাজিস্ট্রেট কাছে, থানা ও ম্যাজিস্ট্রেট। কি জানো কেউ তোমরা? থানা ও ম্যাজিস্ট্রেটের কাছে স্যার। অর্থাৎ সঠিক উত্তরটা হলো থানা এবং ম্যাজিস্ট্রেট উভয়কে বিষয়টি জানাবেন। বোবা ব্যক্তির সাক্ষ্য, আমরা জানি সাক্ষ্য আইনের 119 ধারায় বলা আছে যে যিনি কথা বলতে পারেন না, এই ব্যক্তিটা যদি ইশারা ইঙ্গিতে কোনো কিছু বলে থাকেন, তাহলে তার এই বক্তব্যটা আদালতে গ্রহণযোগ্য। কিন্তু কথা হলো এই ধরনের বক্তব্যটা সাক্ষ্য আইনের ভাষ্য মতে কোন ধরনের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? দালিলিক সাক্ষ্য,
মৌখিক সাক্ষ্য না বস্তুগত সাক্ষ্য, কোনটা? মৌখিক সাক্ষী হিসেবে বলা হবে। মৌখিক অর্থাৎ সাক্ষ্য আইন 119 ধারায় বক্তব্যে বলা আছে যে যিনি কথা বলতে পারেন না তিনি যদি ইশারা ইঙ্গিতে আদালতকে বোঝাতে সক্ষম হন, তাহলে এই ধরনের বক্তব্যটা আদালতে মৌখিক সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে, এ তো নাকি? জি স্যার। যদি কোনো ব্যক্তি যেমন প্রশ্ন আসে কিছু কিছু বিষয় যে আমরা জানি, সেটা হলো যে আহ জুয়া আইন আছে, জুয়া আইন একটা আছে, আর একটা হলো পুলিশ আইন আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে যদি কোনো টিকিট বিক্রয় করা হয়, অর্থাৎ কোনো চিত্ত বিনোদন স্থলের কোনো টিকিট যদি নির্ধারিত যে মূল্য আছে এর অতিরিক্ত মূল্যে যদি কোনো ব্যক্তি বিক্রয় করেন, এই ধরনের বিক্রয়ের ক্ষেত্রে যদি কখনো প্রশ্ন আসে পুলিশের করণীয় কি, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কিন্তু কোন পদের কর্মকর্তা পারেন? সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবল, না একজন এএসআই? সাব ইন্সপেক্টর সার্জেন্ট। আচ্ছা, কিন্তু এখানে যদি থাকে কোন পদের কর্মকর্তার ঊর্ধ্বের কর্মকর্তা, অর্থাৎ সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ততোর্ধ্ব কর্মকর্তা? সাব ইন্সপেক্টর সার্জেন্ট তদন্ত কর্মকর্তা। অর্থাৎ সাব ইন্সপেক্টর, সার্জেন্ট হতে ততোর্ধ্ব কর্মকর্তা এই সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। চৌকিদারি প্যারেড, চৌকিদারি প্যারেডের প্রধান কে থাকেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ, না থানার সেকেন্ড অফিসার? থানার অফিসার ইনচার্জ স্যার। থানার অর্থাৎ পিআরবিতে যে বিষয়টি উল্লেখ করা আছে যে চৌকিদারি প্যারেড থানা অভ্যন্তরে অনুষ্ঠিত হবে, এর সভাপতিত্ব করবেন বা এর প্রধান থাকবেন যিনি থানার অফিসার ইনচার্জ থাকবেন তিনি, এই তো নাকি? জি স্যার। মানব পাচার প্রতিরোধ আইন এর বৈশিষ্ট্যটা কি? মানব পাচার প্রতিরোধ আইনের অন্যতম বৈশিষ্ট্য কি? অর্থাৎ বৈশিষ্ট্য এরকমই যে আদালত কি কি আদেশ দিতে পারে। এই মানব পাচার আইনে আদালত একজন ব্যক্তির প্রতি কোন ধরনের আদেশ দিতে পারেন সেটি হলো ক্ষতিপূরণ আদায়ের, এবং ক্ষতিপূরণের পাশাপাশি ফৌজদারি মামলার আদেশ দিতে পারেন, তোবাকে নিয়োগ করতে পারেন, এবং প্রয়োজনে আদালত দরজা বন্ধ রুদ্রদ্বার কক্ষে বিচার করতে পারেন। আর ঘতে বলা আছে সবগুলো, সঠিক উত্তর কোনটা? সবগুলো স্যার। সবগুলো। সঠিক উত্তর সবগুলো। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আছে যে যদি কোনো ব্যক্তি চুরি যাওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে কোনো বকশিশ বা উৎকোচ গ্রহণের প্রস্তাব দেন, তাহলে সেটি কোন ধারার অপরাধ? পেনাল কোডের 215, 234, 255 না 260? 215। 215 ধারা কি বলা আছে? যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি প্রত্যাবর্তন করিবার উদ্দেশ্যে কোনো কিছু দাবি করে নাকি? যেমন একটা প্রশ্ন ছিল যে তোমাকে বান্দরবান পাঠিয়ে দেবো, অর্থাৎ ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তাকে যদি কোনো ব্যক্তি ভয়ভীতি দেখান, তো কোনো সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি ক্ষতি সাধন করার ভয়ভীতি প্রদর্শন করেন, তাহলে সেই ব্যক্তির অপরাধটি পেনাল কোডের কোন ধারায়? 186, 188, 189 না 187? 189। তার মানে হলো যে 189 ধারা বক্তব্য যদি এরকম কখনো প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি একজন সরকারি কর্মচারী, তিনি একটি মামলা তদন্তকারী কর্মকর্তা, তার এই মামলার তদন্তকালে খ নামক ব্যক্তির সম্পৃক্ত পায়, কিন্তু খ একজন প্রভাবশালী, খ এই বিষয়টি জানতে পেরে ক নামক তদন্তকারী কর্মকর্তাকে হুমকি দেয় যে সে যদি তার এই মামলায় তাকে সম্পৃক্ত করে তাহলে সে বিষয়টি দেখে নেবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষয়ের শাস্তি কোন ধারায়? 189। তার মানে এটা কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাও মনে হয় আসছিল, তাই না? তোমাদের লিখিত পরীক্ষা আসছিল। ওটা ছিল স্যার কত বলি। এগুলো অনেকে জানে না হয়তো, এই জন্য বললাম যে তোমাদের মধ্যে সীমাবদ্ধ হলো এতটুকু, অনেকটা জানার দরকার নেই। কিন্তু এই জিনিসটা তখনই তোমাদেরকে তোমরা ভালো করবে তখন যখন কিনা মনে করবে যে এটা আমার প্রয়োজন। অর্থাৎ ইন্সপেক্টরশিপ গাইড, অর্থাৎ ইন্সপেক্টরশিপের
যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের এএসআই দেরও প্রশ্ন আসে, সাব ইন্সপেক্টরের প্রশ্ন আসে। এই জন্য খেয়াল করতে হবে। তো তোমরা শুধু ওটা ওদের আসছিল তোমাদের আসছিল না এটা তোমাদের জানার কিছু নেই। তাতে কিন্তু তোমাদের রেজাল্টটা তত ভালো হয় না এই কারণে। তো এই জন্য চেষ্টা করতে হবে সবাইকে। যাই হোক, আমরা সবাই 3BCL এবং 4BCL সম্পর্কে জানি। তো প্রশ্নটি হলো যে যদি রাত্রিকালে কোনো ব্যক্তির নিকট শিল্প এলাকায় চোরাই কোনো সম্পত্তি পাওয়া যায়, তাহলে এই 3BCL বা 4BCL অর্থাৎ BCL আইন অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি কি দায়িত্ব তিনি পালন করতে পারবেন, কি করবেন? বিনা কারণে গ্রেফতার করতে পারবে স্যার। এখানে যে বিষয়টি বলা আছে যে 3BCL এবং 4BCL আমরা যেটাই আলোচনা করি না কারণ সেখানে যে কথাটি বলা আছে বিশেষ শিল্প এলাকায় যদি ঘর ভাঙার সরঞ্জাম বা চোরাই মাল পাওয়া যায় তাহলে এই ধরনের ব্যক্তিটাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। 3BCL মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থাৎ মানি লন্ডারিং আইন, এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এই আইনের অপরাধে অর্থাৎ এই আইনে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই সকল অপরাধে রুজুকৃত মামলা কে তদন্ত করতে পারেন? পিবিআই, এসবি, সিআইডি, থানা পুলিশ, কারা পারেন? সিআইডি স্যার। অর্থাৎ CID এই মামলাটি তদন্ত করার দায়িত্ব কাদের উপর অর্পণ করা হয়েছে? সিআইডির উপর স্যার। CID পিআরবি অনুযায়ী আমরা সবাই জানি পিআরবি 313 বিধিতে যে বিষয়টি উল্লেখ করা আছে সেটি হলো যে বেওয়ারিশ কোন লাশের আঙ্গুলের ছাপ। আচ্ছা, তার মানে যে মৃতদেহটি কোনো অবস্থাতে শনাক্ত করা যাচ্ছে না, বেওয়ারিশ কাকে বলে? যার কোনো ওয়ারিশ নাই। এখন অশনাক্তকৃত লাশের আঙ্গুলের ছাপ পুলিশ কয়টি আঙ্গুলের ছাপ গ্রহণ করবেন? 5টি? 10টি। 10টি না কয়টি? 10টি স্যার 10টি। তার মানে যদি কোনো ব্যক্তির মৃতদেহের পরিচয় পাওয়া না যায় সেক্ষেত্রে পুলিশ 10টি আঙ্গুলের ছাপই গ্রহণ করবেন, 9টি গ্রহণ করার কোনো সুযোগ নাই, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আমরা জানি পিআরবি 299 বিধিতে একটা বক্তব্য বলা আছে যে পুলিশ মৃতদেহের ছুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন। সিআরপিসির 174 ধারা অনুসরণ করে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। একই ঘটনায় যদি একাধিক ব্যক্তির মৃত্যু হয় তাহলে কয়টি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে হবে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা না একটা করলেই হবে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা। প্রত্যেকের জন্য আলাদা। অর্থাৎ অপমৃত্যু ঘটনা সংক্রান্তে যে বিষয়টি আমরা হলো যে যদি একই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিরই আলাদা আলাদা করে টোটাল প্রতিবেদন প্রস্তুত করতে হবে। তবে মামলা কয়টি হবে? মামলা একটি স্যার। একটি স্যার। আর একই ঘটনায় যদি 100 লোকের মৃত্যু হয়, একই ঘটনায় যদি 100 লোককে খুন করা হয় সেক্ষেত্রে কয়টি মামলা হবে? একটি হবে স্যার। একটি মামলা হবে স্যার। টোটাল প্রতিবেদন কয়টি হবে? একটি। 100টি। 100টি। যতটা ব্যক্তি ততটাই হবে। গুড। আমরা জানি সবাই যে চুরি এবং দস্যুতা, এই চুরি এবং দস্যুতা কিন্তু পরবর্তীতে ডাকাতিতে পরিণত হতে পারে, অর্থাৎ পার্থক্য শুধু জনবলের। তাহলে চুরি এবং দস্যুতার এদের মধ্যে পার্থক্য কোনটি, আইনগত পার্থক্য কোনটি? ক্ষমতা প্রয়োগ মানে শক্তি প্রয়োগ মালামালের, না হলো সংখ্যাগত? কোনটা? শক্তি প্রয়োগ স্যার। ঘোড়ার ডিম, সংখ্যাগত। দুঃখিত, দস্যুতা এবং ডাকাতি এর মধ্যে পার্থক্য কি? দস্যুতা ডাকাতি সংখ্যা। সংখ্যা স্যার। চুরি আর সংখ্যা, দস্যুতার পার্থক্য স্যার শক্তি প্রয়োগ। শক্তি প্রয়োগ। আমরা সবাই জানি পেনাল কোডের 320 ধারার মধ্যে একটা বিষয় উল্লেখ করা আছে, সেটি হলো গুরুতর আঘাত। তো কোন বিষয়টি গুরুতর আঘাতের মধ্যে পড়ে না?
আর আমরা সাধারণত জানি যে যদি এরকম প্রশ্ন থাকে যে খ নামক ব্যক্তিকে আহ একটি ছোরা দিয়ে আঘাত করে, ফলে তার শরীরে রক্তাক্ত আর জখম হয় এক। দ্বিতীয়ত, খ নামক ব্যক্তিকে ঘুষি মারলে তার একটি দাঁত পড়ে যায়। তো এখানের মধ্যে কোনটা গুরুতর আঘাতের মধ্যে পড়ে? স্যার ঘুষি দিয়ে দাঁত ফেলে দেয় সেটা। কিন্তু যদি উল্লেখ করা থাকে যে ছোরা দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়, এটা কি গুরুতর আঘাতের মধ্যে পড়বে? না স্যার, দাঁত পড়ে না, গেছে সেটা গুরুতর আঘাতের মধ্যে পড়বে। কেন অবশ্যই। পড়বে না? অর্থাৎ কোনটি গুরুতর আঘাতের মধ্যে পড়ে না? বলছে লাঠি দিয়ে আঘাত করেছে, যার কারণে তার শারীরিকভাবে দৈহিক যন্ত্রণা 10 দিন পর্যন্ত হয়েছে। অর্থাৎ 10 দিন, অর্থাৎ খ নামক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাত করলে সে 10 দিন পর্যন্ত হাসপাতালের বিছানায় পড়ে থাকে। এটা কিন্তু কখনোই এই বক্তব্যটা কিন্তু কখনোই গুরুতর আঘাতের মধ্যে পড়ে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় এই গুরুতর আঘাতের যে বিষয়গুলো আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। যাক, আচ্ছা, মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন পুলিশ অফিসার, হাসপাতালের চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, উপরের সবাই। সবাই উপরের সবাই সবাই পুরো সবাই স্যার। মৃত্যুকালীন জবানবন্দি দাতা দৈবাত ক্রমে যদি বেঁচে যান, সেক্ষেত্রে জবানবন্দিটি মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে ব্যবহার করা যাবে। জবানবন্দিটি সাধারণ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। মৃত্যুকালীন জবানবন্দিটি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। সাধারণ সাক্ষ্য এবং সমর্থনমূলক সমর্থনমূলক সাক্ষ্য। সমর্থনমূলক সাক্ষী হিসেবে ব্যবহার করছে না, এটি সাক্ষ্য 157 ধারায় বলা আছে যে মৃত্যুকালীন জবানবন্দি দাতা যদি জবানবন্দি প্রদানের পর দৈবাত ক্রমে বেঁচে যান, সেক্ষেত্রে তার জবানবন্দিটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। শোনো, এমসিকিউ তোমরা যেখানেই পড়ো না কেন, এমসিকিউটাকে তোমার ভালো করে পড়তে হবে। নারাজির অর্থ কি? বিচার মানি না? কোনটা? নারাজির অর্থ কি? বিচার মানি না স্যার। নারাজির সঠিক উত্তর বিচার মানি না। নারাজির ধারা কত? নির্দিষ্ট ধারণা আছে স্যার। নারাজের কিন্তু কোনো ধারা নেই। অনেকজনের গাইডে কিন্তু দেখবা যে উল্টাপাল্টা ধারা দেওয়া আছে। নারাজের কিন্তু কোনো ধারা নেই, জানো তো আইনুল? একজন পুলিশ সদস্য, এই পুলিশ সদস্যের প্রতি যদি কোনো সমন জারি করতে হয়, তাহলে সমনের কপিটা কার কাছে প্রেরণ করতে হবে? তার স্যার ইউনিট অফিস প্রধানের প্রদান কাছে। করা। অর্থাৎ উত্তরটা হবে ওই পুলিশ কর্মকর্তা যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিটের প্রধান বরাবর, এই তো নাকি? জি স্যার। এই জিনিসগুলো মনে রাখবা। আমরা সবাই জানি বাল্য বিবাহ আইনে একটি অপরাধ। বাল্য বিবাহ, শোনো, এগুলো এভাবে করার কারণটা হলো বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। ওই আগে যেগুলো আসছে তোমার ওই লাইনে আসবে না। যদি কখনো প্রশ্ন আসে বাল্য বিবাহ একটি অপরাধ, বা ক নামক ব্যক্তি তিনি দিনমজুর, অতি কষ্টে তিনি সংসার চালান, তার একটি কন্যা আছে যার বয়স 14 বছর, তিনি আর্থিক সংকটের কথা ভেবে ভেবে তার এই 14 বছরের কন্যাকে জনৈক 18 বছর ক্ষয়ের নিকট বিবাহ দেন, বিবাহ দেওয়ার প্রস্তুতি নেন। এরকম সংবাদ জানতে পেরে কোন পদের কর্মকর্তা এই বাল্য বিবাহ বন্ধ করতে পারবেন? তো আগে তো সবাই আমরা জানি যে বাল্য বিবাহ কে বন্ধ করতে পারেন। তো বাল্য বিবাহ যদি বন্ধ করতে হয়, কাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে? বলছে থানার অফিসার ইনচার্জও পারেন, ম্যাজিস্ট্রেটও পারেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবাই পারেন। অর্থাৎ এখানে কে কে পারেন? অফিসার ইনচার্জ, শিক্ষা কর্মকর্তা, তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপরের সবাই, সঠিক উত্তর উপরের সবাই বাল্য বিবাহ
কি করতে পারেন? বন্ধ বন্ধ করতে পারেন নাকি? বন্ধ করতে। জি। যে বেআইনি জনতা হতে গেলে প্রধান উপাদান কোনটি? আইনুল? জনতার সংখ্যা 5 বা ততোধিক হইতে হবে। অর্থাৎ বেআইনি জনতা হতে গেলে যতই গন্ডগোল, যতই মারামারি করুক, যতই ওই 141 ধারার যে 5টি উদাহরণ আছে, এটা কিন্তু প্রথম হলো লোক সংখ্যা 5 জন হতে হবে, কমপক্ষে 5 জন হতে হবে, নইলে হবে না। ডিজিটাল মাধ্যমে রেকর্ডকৃত এজাহার প্রাসঙ্গিকতা সম্পর্কে উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের 74 ধারায়, 9 ধারায়, 35 ধারায়। 35 ধরে স্যার সাক্ষ্য। 35 ধারায়। যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন বা যাকে আদালতে হাজির করা সম্ভব নয়, এই ধরনের ব্যক্তির পূর্বের দেওয়া বক্তব্য আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। উল্লেখ করা আছে কোন ধারায়? সাক্ষ্য আইনের 33 ধারায়, 34 ধারায়, 32 ধারায়, না 32-এর 1 ধারায়? সাক্ষ্য আইনের 32 ধরে স্যার। 30 দ্বারা স্যার। শিশু আইন 2013, শিশু আইন 2013 অনুযায়ী কোনো স্থানে যদি শিশু কোনো কোনো স্থানে যদি সমাজসেবা প্রবেশন কর্মকর্তা নিয়োগ করা না হয়, সেক্ষেত্রে কোন পদের কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা, না জেলা ম্যাজিস্ট্রেট? সমাজসেবা কর্মকর্তা। অর্থাৎ প্রবেশন কর্মকর্তার বর্তমানে সমাজসেবা কর্মকর্তা, তিনি কি করতে পারবেন? তিনি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন, এই তো নাকি? এটা কত জি, ধারায় স্যার। বলা আছে? 5 দ্বারা। 5-3 স্যার। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় আমরা বলতে চাচ্ছি। সিআরপিসির 164 ধারা অনুযায়ী একজন ব্যক্তির স্বীকারোক্তি, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট। ভালো কথা। এই জবানবন্দি লিপিবদ্ধ করার পূর্বে কতক্ষণ পর্যন্ত সময় দিতে হবে স্বীকারোক্তি প্রদানকারীকে? 3 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা? 3 ঘন্টা স্যার। অন্তত কত ঘন্টা? কমপক্ষে সর্বোচ্চ 3 ঘন্টা। সর্বোচ্চ 3 3 ঘন্টা ঘন্টা, অন্তত 3 ঘন্টা। কয় ঘন্টা? অন্তত 3 ঘন্টা স্যার। অন্তত 3 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। সড়ক পরিবহন আইন 2018, আমরা সবাই জানি সড়ক পরিবহন আইন 2018 এটি কোথায় প্রযোজ্য হয়? কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় না। এগুলো এই মোটরযান সংক্রান্ত অপরাধ, এগুলো যানবাহন সংক্রান্ত অপরাধের কারণেই এই আইনটি প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু এই আইন প্রয়োগের একটা সীমাবদ্ধতা আছে। তো এই কত মিটারের মধ্যে তাদের সীমাবদ্ধতা থাকে? অর্থাৎ রাস্তার উভয় পাশে কত মিটার পর্যন্ত তাদের এরিয়া? 10 মিটার স্যার। 10 মিটার। 10 মিটার। এটা কোথায় বলা আছে? 37 ধারা। সড়ক পরিবহন 37। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে কোনো পুলিশ সদস্য যদি নিজেকে ব্যবসার মধ্যে জড়িত করেন, সেটি কি আইনে অপরাধ? জি স্যার। অপরাধ। স্যার। আচ্ছা, তার মানে এই পুলিশ আইনের 10 ধারার মধ্যে তার বিষয়টি অপরাধ। অর্থাৎ সাময়িক বরখাস্তকালীন সময়ে তার ডিউটিতে তাকে নিয়োজিত না করলেও অন্যান্য নিয়ম কানুন সবকিছুই বহাল থাকে, এই তো নাকি? সঠিক স্যার। জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, ক নামক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে কোনো কাজকর্ম না থাকায় সে কি করলো? অমুক সারদা বাজারে গিয়ে একটা মুদির দোকান খুললো। এখানে কিন্তু তার অপরাধের কথা, এই বিষয়টি আসলে তার অপরাধ হিসেবে গণ্য হবে পুলিশ আইনের 10 ধারা অনুযায়ী।
কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। একজন সাময়িক বরখাস্তকালীন কনস্টেবল কতক্ষণ পর্যন্ত পুলিশ লাইনে উপস্থিত থাকবেন? 2 ঘন্টা শুধু রোল কলের সময় যাবেন আর আসবেন? না, এই রিট্রিট শুরু থেকে রিট্রিট শেষ পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা বলি যে আহ রিট্রিট হতে রিবেলি পর্যন্ত। রিট্রিট তো দিবিলি পর্যন্ত স্যার। প্রথমে কিন্তু রিট্রিট কাকে বলা হয়? সকালবেলাটাকে বলা হয় রিট্রিট, মনে রাখছো? আর রিবেলি কোনটা? সন্ধ্যাটা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুলিশ লাইনে উপস্থিত থাকবেন। কি তোমরা বুঝতে পারছো এটা? এটা আসছিল স্যার। আসছিল না? আচ্ছা, মানহানির যে বিষয়গুলো আসে, মানহানির বিষয়ের মধ্যে আহ যেমন আমরা দেখি যে মানহানি তো আসলে একটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কোনো সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তিকে আইন বলে গ্রেপ্তার করেন, যেটা কিনা মানহানির আওতায় পড়ে, সেটা কি আহ, আইনে অপরাধ হবে? এটা কি মানহানির ব্যতিক্রমের মধ্যে পড়বে? মানহানির ব্যতিক্রমের মতো পড়বে স্যার। বুঝতে পারছি। সাক্ষ্য আইন 1872 নাকি? আচ্ছা, এই সাক্ষ্য আইন 1872 সংশোধনী 2022 অনুযায়ী একজন বিশেষজ্ঞ মতামত দিতে পারেন কয়টি বিষয় পর্যন্ত? 8টি, 10টি, 12টি না 13টি? 13টি 13টি। 13টি স্যার। কোন ধারায় বলেছে? সাক্ষ্য আইনের 45 45। আচ্ছা, একটা বিষয় আমরা বলি আগে, যে সম্পত্তিটি ইতিমধ্যে আদালতের আদেশ বলে ক্রয় করা হয়েছে, উক্ত সম্পত্তির মালিক কত মাসের মধ্যে তার দাবি প্রতিষ্ঠা করতে না পারলে সে সম্পত্তি রাষ্ট্র বিক্রয় করার আদেশ দিতে পারে? 1 বছর, 12 মাস, 6 মাস না 5 মাস? 6 6 মাস। মাস স্যার। 6 মাস স্যার। আহ, কোন ধারায় বলা আছে 6 মাসের মধ্যে তার দাবি যদি প্রতিষ্ঠা করতে না পারে? 524 স্যার। 88 ধারা। না না না, এখানে ওই সিআরপিসির 89 ধারা পড়ছো কখনো? পড়ে দেখো। 89 তো স্যার সম্পত্তি ফেরত 2 বছরের মধ্যে। ফেরতের মধ্যেই ওই সম্পত্তিটার ওখানেই তুমি 88 পরে দেখো, 88 সাথে পরে দেখো। আর 524 তখন নিলামের ব্যবস্থা করতে পারে, বুঝতে পারছো? এখানে 6 মাসের কথা ঠিক আছে তোমারটা। আচ্ছা, সাব ইন্সপেক্টর এএসআই নিরস্ত্রদের বছরে অন্তত একবার বার্ষিক মাস্কেটারি অংশগ্রহণ করতে হয় আহ প্রত্যেক, আচ্ছা, অর্থাৎ এই তাদের যে আমরা যেটা বলি মাস্কেটারি, এটাকে আমরা কি বলি, যে ফায়ারিং এ গেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাধারণত 1 বছরে কতবার পর্যন্ত কথা বলা আছে? প্রত্যেক বছরে একবার, প্রত্যেক 3 বছরে একবার, প্রত্যেক বছরে 4 বার, কোনটি সঠিক নয়, কোনটা? একবার স্যার। কোনটি সঠিক না স্যার। সঠিক না। একজন সাব ইন্সপেক্টর বা একজন এএসআই তোমাকে কতদিন মাস্কেটারিতে পাঠাবে এটা আইনি ভাবে উল্লেখ করা নেই, তবে 10-12 পাঠাতে পারে। আমরা নিজেরা দেখছি, যেমন ওই ইন্সপেক্টরদের ফায়ার দিতে যখন মাস্কেটারি থাকতো, তা আমি কতদিন দেওয়ার কাজ দেখে আমরা ঘুরে আসি, সারাদিন তারি নেড়ে করে আসি, 10 রান ফুটে বাকি বসে থেকে গিয়ে। তো এটা আসলে এরকম নাই। যেমন সেনাবাহিনীতে যারা আছে তাদের কিন্তু এই মাস্কেটারিটা কিন্তু ঘন ঘন হয়, এটা জানো তো? জি অনুশীলন স্যার। যত বেশি করা যাবে তত তার কাজে লাগবে। যাই হোক, আম, স্যার, স্যার কি এইটা মনে হয় 2 বছরে একবার এরকম একটা ইয়ে আছে মনে হয় স্যার। না, 2 বছরে এটা একবার, কিন্তু পিআরবি এটা হলো পিআরবিতে কমপক্ষে। উল্লেখ করা আছে স্যার। কমপক্ষে কিন্তু যদি তোমাকে কয়েকবার পাঠায় কোনো কিছু করে না, মানে এটা কোনো আইনের কোনো ব্যত্যয় ঘটবে না, জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছো?
আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা কে তামিল করতে পারেন? পুলিশ এবং জনসাধারণ, আদালতের আইনজীবী, না শুধুমাত্রই পুলিশ? পুলিশ এবং জনসাধারণ। আচ্ছা, একটা বিষয় আমরা বলিনি যে এই সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা, সমন ও জনসাধারণ জারি করতে পারেন, পুলিশও সমন জারি করতে পারেন। অনুরূপভাবে গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করতে পারেন? সাধারণ এবং পুলিশ। আচ্ছা, জনসাধারণের কাছে যে গ্রেপ্তারি পরোয়ানাটা প্রেরণ করা হয় তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসির ৭৮ ধারায়। ভালো কথা, কিন্তু সেই গ্রেপ্তারি পরোয়ানাটি কত ধারার পরোয়ানা হবে? আমার কথা কি ৭৫ বুঝতে? হ্যাঁ, ৭৫ ধারার গ্রেপ্তারি পরোয়ানাটাই তো। পরোয়ানা কাকে বলে? পরোয়ানা বলতে কি বুঝেন? এর ধারা কোনটা হবে? পরোয়ানার ধারা নাই পরোয়ানা স্যার। বলতে আদেশনামা বা হুকুমনামা। শোনো, পরোয়ানা ওই অন্যান্য গাইডে যেগুলো দেখ সেটা তাদের বিষয়। পরোয়ানার কোনো ধারা নেই। পরোয়ানা হলো আদেশনামা, হুকুমনামা, বা আমরা যেটাকে অর্ডার শিট বলি। বুঝতে পারছো? এটার কোনো ধারা নেই। আচ্ছা, এখন অনেকে বলে পরোয়ানা কত প্রকার, এখন তুমি কোনটা দিবা? দুই প্রকারের স্যার, জামিনযোগ্য আর অজামিনযোগ্য। এটা এরকম একটা দিতে পারে, কিন্তু কেউ তো অনেকে মনে করে যে ওই যে জামিন পরোয়ানা, পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা, সমন পরোয়ানা। আসলে এগুলো সঠিক না। পরোয়ানা দুই প্রকার, একটা হলো জামিনযোগ্য পরোয়ানা, জামিনের অযোগ্য পরোয়ানা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এটা জেনে রাখবা। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার অধিক পুলিশ হেফাজতে রাখা যাইবে না। সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা আছে? ৬১, ৬২, না ৩৩? 33 সংবিধানের স্যার। 33 স্যার। সংবিধানের ৩৩-এর সাথে সিআরপিসির কোন ধারাটি আহ একই রকম কথা উল্লেখ করা আছে? 81 ধারা। 61। না, ৬১ ধারা। ৮১ ধারা তো হবে কেন? 61 স্যার। 61 61 স্যার। আচ্ছা, যদি আমরা একটা কথা বলে নিই, যদি কখনো প্রশ্ন আসে যে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো আলোচনা করুন, এটা কোন ধারার প্রশ্ন? সংবিধানের ৩৩। সংবিধান সংবিধানের ৩৩। 33। তোমাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলি। গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে আটক রাখার পূর্বে ডিটি অফিসারের করণীয় কি? এটা কত পিআরবির প্রশ্ন? ৩২৮। ৩২৮। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশের করণীয় কি? এটা কত পিআরবির প্রশ্ন? ৩০২ এর খ। ৩০২ এখন এই জন্য কথাটা বললাম যে সংবিধানের এই গ্রেপ্তারকৃত আসামির যে আইনগত অধিকার, এগুলো কিন্তু অন্য কোনো জায়গাতে বলা নাই। আমরা কিন্তু অনেক গাইডে দেখবা 50টা ধারা দেওয়া আছে। এ করব, সে করব, পানি দেব, ভাত দেওয়া হয় নাই, এটা কাপড় দেওয়া হয় নাই, এ করা লাগবে, তার পরিবার, যা কিছু বলা আছে সবকিছুই এই প্রশ্নের উত্তরটাই হলো তার আইনগত অধিকার। আমি দিলাম না, সিআরপিসি তে আছে, আমি দিলাম না, কিন্তু সংবিধান, এই সংবিধানের জন্যই আজকে দেশ। সংবিধানেই মূল হাতিয়ার হিসেবে আমাদের দেখতে হবে। তো সে কারণে সংবিধানেই বলা আছে যে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির যে অধিকারগুলো, অর্থাৎ তাকে যে বঞ্চিত করা যাবে না কোন কোন বিষয়গুলো থেকে, সেটি ৩৩ অনুচ্ছেদে উল্লেখ করা আছে। কি আমার কথা কি বুঝতে স্যার, পারছো? হ্যাঁ, বলো। স্যার, হ্যাঁ, 61 আর 81-র ভিতরে পার্থক্যটা স্যার একটু বুঝতে হবে। ৬১ ধারার বক্তব্যটা হলো বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ২৪ ঘন্টার অধিক পুলিশ হেফাজতে আটক রাখা যাবে না। ৮১ ধারার বক্তব্যটা হলো পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে অনতি বিলম্বে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। অনতি বিলম্বের কথাটা বলেছে। তো এখানে দুটো পার্থক্য, এইটুকু পার্থক্য আছে। আচ্ছা,
এজাহার দাতার মৃত্যু হলে এই এজাহার দাতার বক্তব্যটি সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালতে পরবর্তীতে প্রাসঙ্গিক হবে? 32-1, 32-1, হ্যাঁ 32-1 স্যার। শুধু 32 স্যার। 32 হয়। পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে এজাহার দাতার মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে? এজাহার দাতার যদি মৃত্যু হয়, ওই এজাহারের পরিণতি হবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী আদালতে পরবর্তীতে গ্রহণযোগ্য। এটা এখানে কোনো অবস্থাতেই ওই 32-1 আসার সুযোগ নাই। এটা মৃত্যুকালীন জবানবন্দি নয়। হ্যাঁ, কারণটা হলো ওই জন্য আইনুল আজকে বিপদে আছে, পেলে ওর প্রমোশন এতদিন হয়ে যেত। কি আইনুল? জি স্যার। এটা জানতে হবে, কারণ এজাহার দাতা মারা গেছে এজাহার দায়ের করার পর, এটা কখনো মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটি পরবর্তীতে যদি ওই এজাহারের বিষয়বস্তুটি আদালতে উপস্থিত করা প্রয়োজন মনে হয়, তাহলে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী। তো সেখানে তো বলাই আছে যিনি মৃত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সালেউদ্দিন, বুঝছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পুলিশ সুপারের অনুমোদন সাপেক্ষে অপরাধী রেজিস্টার হতে কাদের নাম বাদ দেওয়া যাবে? যাদের বয়স 50 বছর এবং যারা বিগত 15 বছরের মধ্যে অপরাধ করে নাই, যাদের বয়স 60 বছর, গত 5 বছর কোনো অপরাধ করে নাই, যাদের বয়স 60 বছর, গত 10 বছর পর্যন্ত অপরাধ করেন নাই, যাদের বয়স 50 বছর, গত 10 বছর পর্যন্ত অপরাধ করেন নাই। অর্থাৎ যাদের বয়স 60 বছর, যারা 10 বছর। ওখানে কিন্তু আর একটা বলা আছে, 50 বছরের ক্ষেত্রে কি 20 বছর? জি স্যার। হ্যাঁ, এটাও কিন্তু খেয়াল রাখবা, শুধু একটা মনে রাখলে হবে না। মালিকুল, দেরি করলা কেন? মালিকুল, উঠতে পারি না। হ্যাঁ গুড, ভালো তো। বায়োমেট্রিক, এখানে বলা আছে যে নিচের কোনটি বায়োমেট্রিক ফিচারের অন্তর্ভুক্ত নয়? আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, কণ্ঠস্বর, চোখের কর্নিয়া, কোনটা? কণ্ঠস্বর স্যার। শোনো, এই কণ্ঠস্বর ঠিক আছে, আগামীতে কণ্ঠস্বরও চলে আসবে। এখন তো তোমার আমার কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে, কি যে যুগ আসলো, কণ্ঠস্বরও পরিবর্তন হয়ে যায়। যাই হোক, শোনো, এখন কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনটা নাই, এখন সাইবার নিরাপত্তা আইন আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে ডিজিটাল মাধ্যমে যদি প্রশ্ন এইভাবে আসে, ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন বা মানহানি করলে এই ধরনের আঘাতপ্রাপ্ত ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, উল্লেখ করা আছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সাইবার নিরাপত্তা আইন 2023, প্যানেল কোড 1860। কোথায়? সাইবার নিরাপত্তা আইন। এই ডিজিটাল কথাটা শোনো, আমি এই জন্য কথাটা কালকে বললাম তোমাদেরকে, তোমাদের না ওই ক্লাসে বললাম যে এখনো অনেক লোক বই কিনে নেই। এই সাইবার নিরাপত্তা আইন যে চালু হয়েছে 2023 সনে, এখনো কিন্তু অনেকেই বই কিনে নেয়। এটা জানো তো নাকি? অনেকেই কেনে নেয়। আচ্ছা, আমরা সবাই জানি পুলিশ অনুসন্ধান স্লিপ প্রেরণ করেন। ইনকোয়ারি স্লিপ কি উদ্দেশ্যে প্রেরণ করা হয়? আসামির নাম ঠিকানা যাচাই করার জন্য, বা তাকে গ্রেফতার করার জন্য, না আসামির পরিবারের কোনো তথ্য জানার জন্য, কোনটা? আসামির নাম আসামির নাম ঠিকানা ঠিকানা নাম ঠিকানা জানার জন্য। যাচাই করা।
আচ্ছা, তার মানে এই আমাদের থানায় অনেক জায়গায় দেখা যায় কিন্তু এই ইএস এর বলে কিন্তু অ্যারেস্টও করে ফেলে, করে না আওলাদ অনেক জায়গাতে? জি স্যার, ওই যে লেখা থাকে স্যার যে আপনি গ্রেফতার করবেন তাকে পাওয়া মাত্র। এটা কিন্তু গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। গ্রামীণ ডেস্ক কোথায় থাকেন, সার্কেল অফিসে, থানায়, না পুলিশ অফিসে? পুলিশ অফিস স্যার। গ্রামীণ ডেস্ক কোথায় থাকে? সার্কেল অফিসে থাকে, খুঁজে দেখো। গ্রামীণ এমনি ডেস্ক একটা ইয়ে আছে, সার্কেল অফিসে থাকে, আর একটা লেখছে যে পুলিশ সুপার অফিসে থাকে। না, যে সার্কেল অফিসে থাকবে। এই প্রশ্নটা আসছিল গেল পরে স্যার। হুম। আচ্ছা, কোন বিষয়টি বিনা পরোয়ানার অনুষঙ্গ নয়, অর্থাৎ কোন ক্ষেত্রে বিনা পরোয়ানা গ্রেপ্তার করা যায় না, তার মধ্যে কোনটি সঠিক? আহ যদি কাহারো নিকট ঘর ভাঙার কোনো সরঞ্জাম পাওয়া যায় সেক্ষেত্রে, চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সেক্ষেত্রে, যার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়া গেছে সেক্ষেত্রে, কিংবা মানহানি করেছে মর্মে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে সেক্ষেত্রে। মানহানি মানহানি করেছে মানহানি বলে অর্থাৎ অভিযোগ করেছে। মানহানির অপরাধে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এই যে জিনিসটা দেখলাম, মানহানির অপরাধটা কি আমলের অযোগ্য অপরাধ নাকি? জি স্যার। জি স্যার। তাহলে পুলিশ আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতেও পারে, কিন্তু এখানে আবার কিন্তু পারতেছেন না। অনেকগুলো বিষয় আছে, যা এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আহ আচ্ছা, মামলা প্রত্যাহার। এই যে আমি একটা কথা বলছিলাম, আমার কথাটা একটা জিনিস মনে রাখবা। যে কথাগুলো আমি বলি এগুলো আইন না পড়লে তো বলা যাবে না। যেমন এই যে যে ছাত্ররা আন্দোলন করেছে, পুলিশ মারা গেছে, নিরীহ জনসাধারণ মারা গেছে, পুলিশ তো রাষ্ট্র রক্ষার জন্য আইন অনুযায়ী পুলিশকে ক্ষমতা দিয়েছে এটা রক্ষা করার জন্য। পুলিশ যদি এটা না করতো তাহলে পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতো। এখন মামলা খাচ্ছে পুলিশ, ভালো। তো এখানে এই যে ছাত্ররা আন্দোলন করেছে, এদেরকে কিন্তু রাজনৈতিক ভাবে অব্যাহতি দেওয়ার কিন্তু সুযোগ আছে আইনে, এটা জানো তো? মামলা প্রত্যাহার কে করতে পারেন? পাবলিক প্রসিকিউটর। সিআরপিসি 494 ধারার মধ্যে কথাটা বলা আছে। অর্থাৎ 494 ধারায় বলা আছে যে আদালতের অনুমতি নিয়ে পাবলিক প্রসিকিউটর কি করতে পারেন, একজন ব্যক্তির বিরুদ্ধে রুজুকৃত মামলা বিচারের যে কোনো পর্যায়ে প্রত্যাহার করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। যাক, সবারই অফিসের কাজকর্ম আছে বিভিন্ন জনের, রাতে আমাদের ক্লাস হবে। তবে আমি আজকে যেহেতু 1 তারিখ, আমি একটা কথা বলে নিচ্ছি, প্রত্যেকটা ব্যক্তি ছোটখাটো কিছু হলেও জানতে চাইবা ক্লাসের সময় যে স্যার এইটার মানে কি, ওইটার মানে কি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আর সময় নেই, এখন আর সময় নেই। তো তুমি পড়লা না, তুমি জানতে চাইলা না, আমি তো বুঝবো না তুমি কোনটার প্রতি দুর্বল আছো। সরাসরি আমি যখন পড়াচ্ছি তখন মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা তোমার চোখের সামনে দৌড় দিচ্ছে, কিন্তু এটা তোমার মধ্যে থেকে আসতে হবে যে তুমি কোনটা পারতেছো না। কাছে কাছে সবাই যেন ছোটখাটো কিছু নিয়ে আসে, যেটা কিনা প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয় সম্পর্কিত, অর্থাৎ যেটা কিনা আসার মতো সম্ভাবনা আছে। হুদায় ভাবি আসলো, ভাবির পাছায় লাথি মারলো, ভাবির পেটে গর্ভবতী ছিল, ভাবির বাচ্চা হয়ে গেল, এই বাচ্চা আবার আহ আরেকজনের চুরি করে নিয়ে গেল, এই সমস্ত ফালতু কোনো কথা না। অর্থাৎ এই যে ইন্সপেক্টরশিপের বিভিন্ন সময় প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, সেগুলো ওই অমুকে বানাইছে তমুকে বানাইছে এই প্রশ্নগুলোর মধ্যে দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। এবং এখন তোমাদের কাজ হবে প্রত্যেকদিন মূল বই দেখে, কোনো গাইড ফাইড না, প্রত্যেকদিন হুদাই একটা করে চ্যাপ্টার পড়া, বিশেষ করে কোনটা, প্যানাল কোড, সিআরপিসি না, মাইনর অ্যাক্টর গুলো।
কারণ প্যারাল কোড সিআরপিসি তোমাদের সীমিত কিছু জায়গা আছে, এগুলোর বাইরে তোমাদের প্রশ্ন কম আসে। কিন্তু বিশেষ করে তোমার মাইনর অ্যাক্টের কোত্থেকে আসবে এটা বোঝা বড় মুশকিল, কোন আইনে আসবে। কাছে কাছে মনে করে সবগুলো আইনে তোমার পড়তে হবে। গ্রাম্য সালিস আইন, গ্রাম্য সালিস আইনে তোমার আসে। শুধু গ্রাম্য সালিস কেন, অনেক কিছু আইন আছে। যাই হোক, কারো কিছু বলার থাকলে বলতে পারো এখন। স্যার আমি ওই ভিডিও গুলো আসতেছে না আমার ফোনে, মনে হয় স্যার আমার না, just ভিডিওগুলো আমি কোনো আপাতত গ্রুপে দিচ্ছি না। তো তুমি ইউটিউবে দেখতে পারো, ইউটিউবে ল গাইড শিকড় লেখলে ওখানে পুরোনো ভিডিও অনেকগুলো আছে, তুমি দেখতে পারবে। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। সাক্ষ্য আইনের 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য এবং সাধারণ সাক্ষ্য না, এটা কি দুটোই হবে নাকি? না, সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, ওই একটাই হবে না? একটাই হবে। ঠিক আছে। এখানে সমর্থনমূলক সাক্ষ্যের বক্তব্যটা আছে আসলে ওই, যেমন আমরা যদি কখনো প্রশ্ন আসে যে সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বোঝেন, তাহলে কিন্তু সবাই মনে করে এটি সাক্ষ্য আইনের 156 ধারা। কিন্তু যদি কখনো প্রশ্নটা আসে যে একটি হত্যা মামলার বিচারকালে 5 জন সাক্ষী আদালতকে জানায় যে তারা সকলেই হত্যাকাণ্ডের দিন কয়ের হাতে একটি রামদা দেখেছিল, এই ধরনের বক্তব্যটি কোন ধরনের সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে? এটা সমর্থনমূলক সাক্ষ্য। অর্থাৎ তুমি যে বক্তব্যটা দিচ্ছ, ওই বক্তব্যকে আমি নিজে সমর্থন করতে চাই, ওর কথাটাই সঠিক, আমার আর কোনো বক্তব্য নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার হ্যাঁ হ্যাঁ, কি জানি বলতে চাচ্ছিল? স্যার, আদালতে উপস্থাপনের জন্য সাক্ষীর কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? কি ধরনের অযোগ্যতার সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করতে পারে না? 118, এসব বাদ দাও। 118 শোনো, যোগ্যতা বলতে কি? কিভাবে লিখবো স্যার? তুমি লিখবা যে সাক্ষ্য আইনের 118 ধারায় উল্লেখ করা আছে ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন। একেবারে ক্লিয়ার, বুঝতে পারছো? এবং ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন না। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে। কি সাইফুল, কিছু বলবা? না স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।